গমের আটার রুটি বা ময়দার রুটি তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, প্রায় নয় রোজই বাড়িতে বানাই। তবে একদম নরম তুলতুলে চালের আটার রুটি বানানো যে এত সহজ তা যদি আপনারা রেসিপিটা না দেখেন তাহলে একেবারেই বুঝবেন না। আর শীতের রাতে নরম তুলতুলে চালের আটার রুটির সাথে কষা মাংসের স্বাদ একেবারেই আলাদা। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক শীতের রাতের স্পেশাল কম্বো রেসিপি। শীতের রাতের এইরকম কম্বোর জুড়ি মেলা ভার। মাটন কষা আর তার সাথে নরম তুলতুলে চালের আটার রুটি। একঘেয়ে আটার রুটি মানে গমের আটার রুটি তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে চালের আটার রুটির স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। যাই হোক, প্রথমে আমি মাটন কষাটা বানিয়ে নেব। আর তার জন্য 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এখানে আমি একটা ছোট সাইজের গোটা পাতিলেবুর রস ব্যবহার করলাম। টক দইয়ের ব্যবহার এখন করছি না, পরে ব্যবহার করব। আর আদা রসুন বাটাও কিন্তু পরে ব্যবহার করব। যাই হোক, আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপরে সব কিছু একসাথে ভালো করে মেখে মিনিট 5-6 রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা তাহলে আধ ঘন্টা বা 1 ঘন্টা বা ওভারনাইটও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মাটন রান্না অবশ্যই সর্ষের তেলে হলেই বেশি ভালো হবে। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটু লাল লাল করে ভাজবো যাতে মাংসের রঙটা একটু কালচে হয়। পেঁয়াজ ভাজার উপরে কিন্তু মাংসের রং অনেকটা নির্ভর করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি বাটা মশলাটা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা আর 20 কোয়া রসুন। এবারে জল ছাড়াই কিন্তু গ্রাইন্ড করে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা জল ব্যবহার করবেন। আর একদম কিন্তু আমি মিহি করে মশলাটা গ্রাইন্ড করিনি, একটু গোটা গোটা আছে। পেঁয়াজটা দেখুন বেশ একটু লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো করে কষাতে হবে। এই কষানোর ওপরে কিন্তু মাংসের রং এবং মাংসের স্বাদ সম্পূর্ণ নির্ভর করবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। এবারে মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু সময় নিয়ে অবশ্য কষাতে হবে। মোটামুটি মিনিট 15-20 সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি অল্প অল্প করে কিন্তু গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করে যদি রান্না করা হয় রান্না কিন্তু অসম্ভব ভালো হয়। আর বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে কখনোই নর্মাল জল ব্যবহার করবেন না, সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করবার। মিনিট করে সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হবে না, রঙটা সুন্দর হবে। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ম্যারিনেশনের সময়তে কিন্তু আমরা মশলা অলরেডি ব্যবহার করেছি, তবে এখানে আর একটু মশলা ব্যবহার করব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। যে মশলা ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি সেই মশলা আবার মাংস কষানোর সময়তেই ব্যবহার করছি।
30 মিনিট সময় ধরে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি ব্যবহার করলে রঙটা সুন্দর হবে আর স্বাদও দ্বিগুণ মাত্রায় বাড়বে। অনেকেই ভাবেন রান্নায় চিনি ব্যবহার করলে হয়তো মিষ্টি ভাব চলে আসবে, তবে একেবারেই তা নয়, স্বাদটা ব্যালেন্স হয়। যাই হোক, চিনিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর সেদ্ধ অবশ্যই প্রেসার কুকারে করব। মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে তারপরে কষিয়ে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। কষা মাংসটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 মিনিট আমি মাংসটা সেদ্ধ করে নেব। তার মধ্যে যদি আরও 1-2 সিটি পড়ে তাতে কোনো সমস্যা নেই। এবারে মাংসটা সেদ্ধ হতে হতে চালের আটার রুটি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল, তার সাথে 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবারে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 কাপ এবং 3/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি দোকানের প্যাকেটের কেনা চালের গুঁড়োই কিন্তু ব্যবহার করেছি। সেদ্ধ চাল, আতপ চাল, যে কোনো চালের গুঁড়োই আপনারা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার পর এবারে স্প্যাটুলার সাহায্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব, যাতে এই চালের আটা বা চালের গুঁড়োটা নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণের ওপর কিন্তু এই চালের আটার রুটিটা সম্পূর্ণ নির্ভর করে। একটা বড় পাত্রের মধ্যে আমি চালের আটার ডোটা নিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে মেখে নেব। যদি খুব গরম থাকে তাহলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে মাখবেন। আর যদি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব। 2 কাপ জলের জন্য কিন্তু 2 কাপ চালের গুঁড়োরই প্রয়োজন। তবে যখন আমরা জলটা ভালো করে ফুটিয়ে গরম করব তখন পুরোপুরি 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করব না। 1 কাপ আর 3/4 কাপ চালের গুঁড়ো ব্যবহার করব, মানে একটু কম ব্যবহার করব। তারপরে এই চালের গুঁড়োর ডোটাকে ভালো করে মেখে সেট করবার জন্য আমাদের চালের গুঁড়োর প্রয়োজন পড়বে। আর সেই জন্যই অল্প অল্প করে চালের গুঁড়ো আমি ডোয়ের মধ্যে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর 1 চা চামচ পরিমাণে ঘি হাতের তালুর মধ্যে নিয়ে সেই ঘিটা দিয়ে আবারও আটার ডোটাকে ঠেসে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো আটা মানে গমের আটা বা ময়দা আমরা ব্যবহার করিনি, শুধুমাত্র চালের গুঁড়োই এর মধ্যে ব্যবহার করেছি। আর ঘিয়ের বদলে আপনারা অবশ্যই সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। দেখুন, একদম নরম ডো আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা তৈরি করে নিয়ে আপনারা চাইলে ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এবারে ডোটা থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কাটবার প্রয়োজন নেই। আটার রুটি বানানোর জন্য যেরকম সাইজের লেচি আমরা কেটে নিই ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কেটে নেওয়ার পর এবারে রুটিগুলো বেলে নেব। আর রুটি বেলার সময় তো কিন্তু আমি চালের গুঁড়োরই ব্যবহার করছি। হালকা হাতে চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটি যদি গোল নাও হয় তাতে কোনো সমস্যা নেই, রুটি কিন্তু ভীষণই নরম হবে। আর একটু ভালোভাবে মাখবেন। যদি মাখা আবার কম হয় তাহলে এই যে আমার যে সমস্যাটা হয়েছে, সাইডে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, আবারও একবার আমাকে ভালো করে ঠেসে নিতে হবে। একটু বেশি সময় ধরে যদি ঠেসে নেওয়া হয় তাহলে আর এই ধারগুলো মানে এজেসগুলো কিন্তু একেবারেই ফাটা ফাটা হবে না। আপনারা বেলার আগে যখন লিচিগুলোকে
গোল করবেন সেই সময়তে আবারও একবার ভালো করে ঠেসে নেবেন। তারপরে বেললে দেখবেন একেবারেই এরকম ফাটা ফাটাও হবে না, আর রুটিগুলো খুব সুন্দর গোল হবে। চাটুতে একটা একটা করে রুটি আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলাম। তারপরে আগুনে একটু সেঁকে নিয়ে একটা ক্যাসারোলের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে সবকটা রুটি আমি বেলে সেঁকে নেব। এই চালের আটার রুটি এতটাই সুস্বাদু আর এতটাই নরম তুলতুলে হয় যে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলেও কখনোই এই চালের আটার রুটি শক্ত হয় না। তবে অবশ্যই মাখার ওপরেও নির্ভর করে। জলের মাপ আর আটার মাপ যদি ঠিক না হয় তাহলে দেখবেন রুটি আবার শক্ত হয়ে যাবে। দেখুন আমি তাওয়াতেই চাটুর মধ্যে কিন্তু একদম সুন্দর বলের মতন রুটি ফুলিয়ে নিলাম। আশা করি আমার আজকের এই চালের আটার রুটির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এই রকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করব আমার মতন আপনাদেরও এই চালের আটার রুটি একদম পারফেক্ট হবে। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাহলে অবশ্যই এই কম্বো রেসিপিটি আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। গরম গরম নরম তুলতুলে চালের আটার রুটি আর তার সাথে কষা মাংস। আশা করি আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।